গল্পের নাম গোধূলি লগ্নে হলো দেখা। লেখনীতে ইয়াসমিন খন্দকার। আমার বয়স এখনো 18 হয়নি, তাই আপনি আমাকে বিয়ে করতে পারেন না মিস্টার হোয়াট এভার। মান্যতার মুখে এহেন কথা শুনে ফিচেল হাসল অনুরাগ। নিজের ট্রাউজারের পকেট হাত ঢুকিয়ে চোখ মেরে বলল, আমি তো তোমাকে এখনই বিয়ে করতে চাইনি সুইটহার্ট। আমি তো অপেক্ষা করতে রাজি আছি। তোমার বয়স 18 হলেই আমি তোমাকে বিয়ে করব। আমি এটাও জানি তোমার বয়স 17 বছর 11 মাস 13 দিন। সুতরাং আর মাত্র 17 দিন পেরোলেই আমি তোমাকে বিয়ে করতে পারব। মান্যতা দমল না। সে বলল, আমি আপনাকে বিয়ে করব না। কেন সুইটহার্ট, আমি কি খুব খারাপ? আপনি বুড়ো। আপনার বয়স 25+ আর আমি 17 বছরের একটা নাদান মেয়ে। আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। তোমার বয়ফ্রেন্ডের বয়স কত? 19 বছর বয়স। ওর নামটা যেন কি? রাসেল। কিন্তু কেন বলুন তো? এত কম বয়সে যে ছেলেরা প্রেম করে তারা সাধারণত প্লেবয় হয়। সে প্লেবয় হোক বা যেই বয় হোক, ও তো আপনার মতো আধবুড়ো নয়। তাই আমি ওকেই বিয়ে করব। 25 বছর কেউ আধবুড়ো হয় কিভাবে? ওইভাবে। বলেই দৌড়ে নিজের রুমে চলে এলো মান্যতা। অতঃপর দরজা বন্ধ করে দিল। অনুরাগ মান্যতার এহেন কাণ্ড দেখে হাসতে শুরু করে দিল। আদতে মান্যতা হল অনুরাগের খালাতো বোন। অনুরাগ যখন অনেক ছোট তখন তার বাবা মা তাকে নিয়ে ইটালিতে চলে যায়। অনুরাগ সেখানেই বেড়ে উঠেছে। বিদেশে বড় হলেও অনুরাগকে দেখে তা বোঝার উপায় নেই। চালচলন, কথাবার্তা সবদিকেই তার বাঙালিয়ানার স্পর্শ। সে যেন একদম খাঁটি বাঙালি। বিদেশের সুন্দরী রমণীরা অনুরাগের মন জয় করতে পারেনি। সে চেয়েছে নিজের দেশের কোনো মেয়েকে বিয়ে করতে। এজন্যই তো সে ফিরে এসেছে নিজের জন্মভূমিতে। এখন তার ইচ্ছা এখান থেকেই বউ নিয়ে একেবারে ফিরবে। অনুরাগের মা অনিতা খান নিজের বোনজিকেই পছন্দ করেছেন নিজের ছেলের বউ হিসেবে। অনুরাগের বাবারও এই সম্পর্কে কোনো আপত্তি নেই। আর বেচারা অনুরাগ তো একবারের দেখাতেই মান্যতার প্রেমে পড়ে গেছে। তাই সে ভেবে নিয়েছে বিয়ে করলে মান্যতাকেই করবে। সে মান্যতা যতই নিমরাজি হোক না কেন। আপন শয়ন কক্ষে এসে নিজের ফোনটা হাতে তুলে নিল মান্যতা। এরপর ধীরে সুস্থে ডায়াল করল কাঙ্ক্ষিত নম্বরটিতে। একবার, দুবার করে 5বার ফোনের রিং বেজে চলেছে, কিন্তু রাসেলের ফোন রিসিভ করার নাম নেই। মান্যতার ভীষণ রাগ হতে লাগল। সে বিড়বিড় করে বলতে লাগল, রাসেলের বাচ্চা রাসেল, ফোনটা রিসিভ কর। না হলে তোর একদিন কি আমার 10 দিন। কিছুক্ষণ বাদেই রাসেল ফোনটা রিসিভ করল। রিসিভ করেই ন্যাকা সুরে বলল, সরি জান, একটু লেট হয়ে গেল। আসলে কি আমি ওয়াশরুমে ছিলাম। তোর এসব জানটান বাদ দে, না হলে তোকে গিয়ে ওয়াশরুমের কমোডে চুবিয়ে আসব। আরে যা। না মানে দোস্ত, তুই এত রেগে যাচ্ছিস কেন? কিছু কি হয়েছে? কিছু হয়েছে মানে? কি হয়নি সেটা বল। আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করেছে। ভালোই তো, অনেকদিন পর বিয়ের দাওয়াত খেতে পারব। মেনুতে বিরিয়ানি থাকছে তো। বিরিয়ানি আমি তোর মাথায় বানাবো। আমি পড়েছি বিপদে আর তুই মশকরা করছিস। আচ্ছা, ঠিক আছে। কুল, কুল। বল কি সমস্যা? তুই তো জানিস আমি এই বিয়ে করতে পারবো না। না করার কারণ কি দোস্ত? তুই কি কাউকে ভালো টালো বাসিস? হ্যাঁ, আমি ভিনচেনজোকে ভালোবাসি। ভিনচেনজো মানে তোর ওই সিক্রেট সুপারস্টার? হ্যাঁ, যার ভিডিও আমি সব সময় দেখি। কি সুন্দর গান গায়, কি সুন্দর ছবি আঁকে। সে দেখতেও নিশ্চয় খুব হ্যান্ডসাম হবে। হতেই পারে। হতে পারে, না হবেই। আমি ভিনচেনজো ছাড়া আর কাউকে বিয়ে করব না। শোন, মান্যতা, তোকে একটা কথা বলছি। এই ভিনচেনজো হলো একজন ইনস্টাগ্রাম সেলিব্রিটি যার চেহারাটা পর্যন্ত কেউ দেখেনি। এমনকি সে কোথায় আছে এটাও কেউ জানে না। গোটা বিশ্বে তার কোটি কোটি ফলোয়ার, তবুও সে জনসম্মুখে আসে না। তার ব্যাপারে কেউ কিছুই জানে না। তুই শুধু শুধু তার অপেক্ষায় বসে থাকবি কেন বলতো? আমি এত কিছু জানি না। আমার তো ভিনচেনজোকেই লাগবে, সেটা যে কোনো কিছুর বিনিময়েই হোক না কেন। তুই কিন্তু মরীচিকার পিছনে ছুটছিস।
সেটা আমার ব্যাপার, তোকে এত ভাবতে হবে না। তোকে আমি যেটা বলছি তুই সেটা শোন। তুই প্রস্তুত থাকিস। তোকে যেকোনো সময় আমার কাজে লাগবে। আমাকে তোর কি কাজে লাগবে? আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে মানে আমার খালাতো ভাই। নামটা যেন কি? হোয়াট এভার। আমি এই বিয়ে করব না জন্য তাকে বলেছি আমার একটা বয়ফ্রেন্ড আছে নাম রাসেল। মানে তোর কথাই বলেছি। আমি আবার তোর কোনো জন্মের বয়ফ্রেন্ড? আরে ভাই চুপ করে আগে আমার কথাটা শোন। হু, বল আমি শুনছি। তোকে আমার খালাতো ভাইয়ের সামনে আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে। কি? বাচ্চ কি জান লোগি কেয়া? আমি পারবো না। তোকে পারতেই হবে। না হলে আমি কিন্তু জেসমিনকে বলে দেব যে তুই তলে তলে অন্য মেয়েদের সাথে। এই এমন করিস না প্লিজ। তুই তো জানিস আমি কত কষ্ট করে ওকে পটিয়েছি। যদি নিজের ভালো চাস তাহলে আমার কথাটা শোন। ঠিক আছে বোন, ঠিক আছে। তোর কথাই মেনে নিলাম। তুই যা বলবি তাই করব। শুধু তুই জেসমিনকে কিছু বলিস না। এই তো এজন্যই বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এখন তুই আমার সব কথা মেনে চললে আমিও জেসমিনকে কিছু বলবো না। আচ্ছা মান্যতা, একটা কথা বল, তুই কি সত্যি ওই ভিনচেনজোর আশায় সবসময় বসে থাকবি? হ্যাঁ। যদি আজীবন তার দেখা না পাস, তবে? তাহলে আমি মৃত্যুর আগ পর্যন্ত তার জন্যই ওয়েট করব। কারণ আমি ভিনচেনজোকেই নিজের স্বামী মেনে নিয়েছি। তাই তার স্থলে অন্য কাউকে বসানো সম্ভবপর নয়। এসব তোর আবেগের কথা। আবেগের বয়স আমার নেই। এটা তো আবেগেরই বয়স। তুই, আমরা সবাই তো আবেগের বয়সে আছি। আমি ডিফারেন্ট। তুই বুঝবি না। আমার মেন্টাল এজ অনেক বেশি। আমি তোর মতো ইম্যাচিউর নই। গট ইট? ইয়া। ওকে এখন কল রাখো। দুপুরের লাঞ্চ করতে ডিনার টেবিলে গিয়ে বসল মান্যতা। তার মা তার পাতে পোলাও, কোরমা তুলে দিল। মান্যতা বুঝল তার খালার আগমন উপলক্ষেই এসব রান্না হয়েছে। না হলে তার বাবা যা কৃপণ মাসে একবারও এমন রাজসিক খাবার তাদের পাতে পড়ে না। মান্যতার পাশেই বসে আছে তার ১৩ বছর বয়সী ছোট ভাই মুবিন। সে পোলাওয়ের সুবাস নিয়ে বলতে লাগল, ইস, যদি খালারা এভাবে প্রতিদিন আসত তাহলে আমরা প্রতিদিন এমন খাবার খেতে পেতাম। তাদের মা রাহেলা মুবিনের এমন কথা শুনে মুখ বাঁকিয়ে বলেন, এমনভাবে বলছিস যেন সারাদিন না খেয়ে থাকিস। রোজই তো ভালোমন্দ খাস। মান্যতা এবার আর থাকতে পেরে বলল, হ্যাঁ, ওই তো ডাল, ভাজি আর গরম গরম ভাত। এই তো ভালোমন্দ খাওয়া। মুবিন ও মান্যতা সমস্বরে হেসে উঠল। এর মধ্যেই সেখানে চলে আসল অনুরাগ ও তার বাবা মা। তাদেরকে দেখেই হাসি থামিয়ে দিল মান্যতা। অনুরাগ অনিমেষ চেয়ে রইল মান্যতার দিকে। মান্যতাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। সপ্তদশী তরুণীরা রূপ লাবণ্য যেন তাকে আরও বেশি করে আড়ষ্ট করে তুলল। মান্যতাও খেয়াল করল অনুরাগ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে। ব্যাপারটা বেশ অস্বস্তিজনক ঠেকছিল তার কাছে। এভাবে একজন পুরুষের অনাকাঙ্ক্ষিত দৃষ্টি তার মনে অসন্তোষ তৈরি করল। মান্যতা বিরক্তির সহিত বিড়বিড় করে বলল, এমন করে দেখছে যেন চোখ দিল এই গিলে খাবে। অসহ্য লোক একটা। আমার ভিনচেনজো ছাড়া আর কাউকে আমি আমার দিকে এভাবে চেয়ে থাকার অধিকার কিছুতেই দেব না। এমন ভাবনা থেকেই নিজের গলায় জড়ানো ওড়নাটা দিয়ে নিজের মাথাটা খুব ভালোভাবে ঢেকে নিল। ওড়নাটা এমনভাবে মুখে পেঁচিয়ে নিল যেন অনুরাগ তার মুখ দেখতে না পায়। তারপর গিয়ে মান্যতা একটু স্বস্তি পেল। তবে তার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। রাহেলা বেগম অনুরাগকে বললেন, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন বাবা? সবাই তো খেতে বসে পড়েছে, তুমিও এসো। অনিতা খানও নিজের ছেলেকে বলেন, হ্যাঁ, তাই তো, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো এখানে। অনুরাগ সুযোগ বুঝে একদম মান্যতার সামনাসামনি চেয়ারটায় বসে পড়ে। যার ফলে তার আর মান্যতার চেহারা দেখতে কোনো অসুবিধা হয় না। এ বিষয়টা মান্যতাকে ক্ষিপ্ত করে তোলে। কিন্তু সে না পারছিল কিছু সইতে আর না পারছিল কিছু বলতে। মান্যতার মনের অবস্থা ঠিক বুঝতে পারছিল অনুরাগ। তাই তো সে মুচকি মুচকি হাসতে লাগল।
আর মনে মনে বলল, এভাবেই না চাইতেন একসময় তুমি আমার জীবনে জড়িয়ে যাবে সুইটহার্ট। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা। দেশে বর্তমানে চলছে শীতের আমেজ। তাই এই ভরদুপুরেও সূর্যিমামার কোনো দেখা নেই। আকাশ ঢেকে আছে ঘন কুয়াশার আস্তরণে। মান্যতাদের বাড়ি রাজশাহীতে, যেখানে স্বাভাবিকভাবেই শীতের প্রকোপ বেশি। তাই হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে মান্যতা কাঁথা গায়ে মুড়িয়ে শুয়ে শুয়ে ফোন চাপছিল। এমন সময় দরজায় কেউ নক করে। মান্যতা বিরক্ত কণ্ঠে বলে, নক না করে ভেতরে আসুন তো। অনুরাগ মান্যতার রুমে প্রবেশ করতে করতে বলল, কারো রুমে নক না করে প্রবেশ করাকে অভদ্রতা মানা হয় ইটালিতে। মান্যতা খানিক খোঁচা দিয়েই বলল, একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করা বোধহয় আপনাদের ইটালির সভ্যতা। অনুরাগ কিছু বলল না। মান্যতা চাইল অনুরাগের পানে। তার পরনে নেই কোনো শীতের কাপড়। এই প্রচণ্ড শীতেও ছেলেটা এত হালকা পোশাকে কিভাবে আছে ভেবে পায় না মান্যতা। অনুরাগের উদ্দেশ্যে বলে, আপনার কি ঠান্ডা লাগে না? অনুরাগ স্মিত হেসে বলে, এটাকে আবার কেউ ঠান্ডা বলে নাকি? আমার কাছে তো এসব ঠান্ডা কিছুই না। আমাদের ইটালিতে তো টেম্পারেচার মাইনাসে নেমে যায়, সেই সাথে স্নো ফল হয়। তার তুলনায় এখানকার ঠান্ডা তো নস্যি। তাই আমার কিছুই মনে হচ্ছে না। অথচ আমরা এই শীতেই কাবু হয়ে যাচ্ছি। আমার সাথে ইটালিতে চলো। তারপর দেখবা ঠান্ডায় একদম অভ্যস্ত হয়ে যাবা। আমার কোনো ইচ্ছা নেই আপনার ইটালি ফিটালিতে যাওয়ার। আপনি যান তো এখান থেকে। আমাকে নিয়ে তোমার সমস্যাটা কি মান্যতা? আমি কি পাত্র হিসেবে খুবই খারাপ? মান্যতা বিরক্তিকে জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, আমি এত কিছু জানি না। আমি তো আপনাকে বলেইছি আমি অন্য কাউকে ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে আপনি বুঝছেন না কেন? ওকে, আমি বুঝছি সবটা। হ্যাঁ, বুঝুন। তোমার বয়ফ্রেন্ডের নাম যেন কি বলেছিলে? রাসেল। ইয়াহ, দ্যাটস রাস্কেল। ওর সাথে আমায় দেখা করাও। কে? কেন? আপনি ওর সাথে দেখা করে কি করবেন? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমাকে যা বলছি করো। আদারওয়াইজ আমি কিন্তু। মান্যতার কেন জানি খুব ভয় করতে লাগল। অনুরাগের কথা শুনে তাকে ভীষণ সিরিয়াস লাগছে। যদি কোনো উল্টাপাল্টা কিছু করে দেয়। এমন ভাবনা থেকেই মান্যতা রাসেলকে মেসেজ করে। মেসেজে লিখে, তুই এক্ষুনি সানরাইজ ক্যাফেতে চলে আয়। কুইক। আজ তোকে আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসবি। আমিও ওখানে যাচ্ছি। সি ইউ। মেসেজটা সেন্ড করার পর মান্যতা অনুরাগের উদ্দেশ্যে বলে, আপনার খুব শখ না আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করার? বেশ, তাহলে চলুন আমার সাথে। আজ আমি আপনার শখ পূরণ করেই দেই। ক্যাফেতে মুখোমুখি বসে আছে রাসেল ও অনুরাগ। তাদের মাঝে বসে আছে মান্যতা। অনুরাগ বেশ কিছুক্ষণ ধরে রাসেলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এরপর হঠাৎ করেই ভারী কণ্ঠে বলে ওঠে, তুমিই তাহলে সেই রাস্কেল? রাস্কেল হতে যাব কেন? আমি রাসেল। বয় শূন্য রয় আকারে রা, দন্ত শয় ঋষিকার আর দন্ত স রাসেল। বেশি কথা না বলে চুপ করে থাকো স্টুপিড। রাসেল অসহায় চোখে মান্যতার দিকে তাকায়। মান্যতা অনুরাগকে বলে, আপনি আমার বয়ফ্রেন্ডকে এভাবে অপমান করতে পারেন না মিস্টার অনুরাগ খান। আমি কি পারি আর কি পারি না সেটা তুমি এখন বুঝতে পারবা। এইটুকুনি একটা ছেলে যার নাক টিপলে দুধ বেরোবে, তার সাথে কিনা তুমি রিলেশনে গেছ। আচ্ছা, তুমি যখন ওর সাথে রিলেশনে আছো তখন আমি একটা কাজ করি, ওর সাথেই তোমার বিয়ের ব্যবস্থা করি। মান্যতা ভয়া কণ্ঠে বলে, মা মানে? মানেটা এক্ষুনি বুঝতে পারবে। বলেই অনুরাগ রাসেলের উদ্দেশ্যে বলে, এই রাস্কেল মানে রাসেল, তুমি এক্ষুনি তোমার গার্ডিয়ানের ফোন নম্বর দাঁড়াও। আমি মান্যতার মা বাবাকেও ফোন করছি। আজই তোমাদের ভালোবাসার পূর্ণতা পাক। রাসেল এবার বেশ ভয় পেয়ে যায়। মান্যতাকে বলে, এই মান্যতা তোর খালাতো ভাই এসব কি বলছে? আমাকে কি এখন সত্যি তোকে বিয়ে করতে হবে? তাহলে জেসমিনের কি হবে? অনুরাগ বলে, জেসমিন? কে এই জেসমিন? ও তোমার আরেকটা গার্লফ্রেন্ড।
দেখো মান্যতা, আমি তোমাকে বলেছিলাম না এরকম ছেলেরা প্লেবয় হয়। এখন মিলল তো আমার কথা। এই ছেলে তোমার এত বড় সাহস, তুমি এই বয়সে মেয়েদের জীবন নিয়ে খেলছ। তোমাকে তো আমি। বিশ্বাস করুন ভাই, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। সব দোষ ওই মান্যতার। আমি ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছু নই। আমরা তো জাস্ট ফ্রেন্ড। ওহ, এখন গার্লফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড হয়ে গেল, তাই না? আমার বাইসেপস দেখেছ? এই হাতের দাবান মার্কা চর খেলে তোমার সব ফাতরামি বেরিয়ে যাবে। রাসেল এবার ভয়ে মান্যতার মেসেজ অনুরাগকে দেখিয়ে বলে, এই দেখুন ভাই। মান্যতাই আমাকে নাটকটা করতে বাধ্য করেছিল। আমি কিছু করিনি। অনুরাগ বাঁকা হাসি দিয়ে মান্যতার দিকে তাকিয়ে বলে, ওহ, তাহলে এই ব্যাপার। মান্যতা চিৎকার করে বলে ওঠে, তুই আসলেই একটা রাস্কেল। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। নয়তো। রাসেল আর বিন্দুমাত্র অপেক্ষা না করে উঠে দাঁড়িয়ে দৌড় দেয়। অনুরাগ তখনও হাসতে ব্যস্ত। মান্যতা বেশ বেকায়দায় পড়ে যায়। সেও উঠে যাওয়ার চেষ্টা করে। এমন সময় অনুরাগ তার হাত ধরে তাকে আটকে দিয়ে বলে, এবার আর তোমাকে আমি কোনো সুযোগ দেব না সুইটহার্ট। আমার স্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমার কোনো নাটক আর চলবে না। শেষবারের মতো বলছি, বিয়েটা করবি কি না বল। নিজের মায়ের মুখে এই প্রশ্নটা শুনে স্বাভাবিকভাবেই রেগে গেল মান্যতা। এক প্রকার চিৎকার করে বলল, করব না আমি বিয়ে। আর কতবার বলতে হবে তোমায়? এরই মধ্যে মান্যতার বাবা মহিউদ্দিন দৌড়ে চলে এলেন। তাকে দেখে রাহেলা বেগম বললেন, তুমি তোমার মেয়েকে বোঝাও, ও কিন্তু হাতের লক্ষ্যই পায়ে ঠেলছে। অনুরাগের মতো ছেলে কিন্তু তোমার মেয়ের জন্য আর পাবে না। ও বিদেশে সেটেলড। ওকে বিয়ে করলে তোমার মেয়ের জীবন সোনায় সোহাগা। মান্যতা মহিউদ্দিনের সামনে বলতে লাগল, আমি এখন বিয়ে করতে চাই না আব্বু। আমি পড়তে চাই। মানুষের মতো মানুষ হতে চাই। নিজের পায়ে দাঁড়িয়ে তারপর আমি বিয়ে করতে চাই। রাহেলা বেগম রেগে বললেন, তোমার নিজের পায়ে দাঁড়ানো আমি বের করছি। হয় ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যাও, আর নয়তো। মহিউদ্দিন নিজের স্ত্রীকে থামিয়ে দিয়ে বললেন, তুমি চুপ করো রাহেলা। আমি আমার মেয়ের কথাই শুনব। ও যখন এই বিয়েটা করতে চাইছে না, তখন ওকে জোর করা মোটেই ঠিক হবে না। আমি আমার মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে এই বিয়ে দিতে চাই না। কিন্তু। কোনো কিন্তু নয়। আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। আমার যা বলার বলে দিয়েছি। তুমি তো বলেই খালাস। আমি আপু আর দুলাভাইকে এখন কি বলবো? ওনারা যে অনেক আশা নিয়ে বাংলাদেশ এসেছেন যে আমাদের মেয়ের সাথে অনুরাগের বিয়ে দেবেন। এখন কি আমি ওনাদের মুখের উপর গিয়ে না বলে দিব? তোমাকে কিছু বলতে হবে না রাহেলা। যা বলার আমি বলবো। যা ইচ্ছা করো। তোমাদের বাবা মেয়েকে একসময়ের জন্য পস্তাতে হবে, দেখে নিও। এই বলে রাহেলা বেগম হনহন করে মান্যতার রুম থেকে বেরিয়ে যায়। রাহেলা বেগম বেরিয়ে যেতেই মান্যতা নিজের বাবাকে জড়িয়ে ধরে বলে, ইউ আর দ্য বেস্ট আব্বু। আই লাভ ইউ। লাভ ইউ টু মাই ডিয়ার ডটার। মান্যতা নিজের ঘরে বসে ফেসবুক স্ক্রুল করছিল। এমন সময় রাসেল তাকে মেসেঞ্জারে নক দেয়। মান্যতা সেদিনের ঘটনার জন্য রাসেলের উপর রেগেছিল, তাই সে মেসেজের কোনো রিপ্লাই দেয় না। কিন্তু রাসেল একের পর এক মেসেজ দিতেই থাকে। শেষে বাধ্য হয়ে মান্যতা রাসেলকে রিপ্লাই করে, আরে বাল, মেসেজ দিচ্ছিস কেন? তোর সাথে আমার কোনো কথা নেই। তোকে ভিনচেনজো নিয়ে একটা জরুরি খবর দেওয়ার ছিল। আচ্ছা, তুই যদি আমার সাথে কথা বলতে না চাস তাহলে ঠিক আছে। এই না। না। তুই বল, কি বলবি? তুই তো আমার সাথে কথা বলবি না। এই মেয়ে মানুষদের মতো ন্যাকামি না করে, যা বলার বল। তার মানে তুই স্বীকার করে নিচ্ছিস মেয়েরা ন্যাকা? তাহলে তুইও ন্যাকা। ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে রাসেল। ওকে, কাম ডাউন। আমি বলছি। একটা নতুন নিউজ বেরিয়েছে, দেখিসনি? কি নিউজ? ভিনচেনজোর ঠিকানা নিয়ে। কি? হুম। যতদূর জানা যাচ্ছে ভিনচেনজো থাকে ইটালিতে। ইটালি? হুম। সেরকমই খবর। বিশ্বাস না হলে তুই যে কোনো অনলাইন নিউজ পোর্টালে দেখতে পারিস বা ফ্যান গ্রুপেও দেখতে পারিস।
মান্যতা আর সময় নষ্ট না করে তাই করে। আর এতেই তার চক্ষু চড়ক গাছ। সত্যিই ভিনচেনজোর ঠিকানা ইটালিতে। মান্যতা বলে ওঠে, এতদিনে ভিনচেনজোর খোঁজ পেলাম, কিন্তু এখন আমি ইটালিতে যাব কিভাবে? কিছু একটা তো করতেই হবে আমায়। মান্যতা কিছুক্ষণ ভেবে বলে, অনুরাগী পারে আমায় ভিনচেনজোর কাছে পৌঁছে দিতে। তাই এখন আমায় ওরই সাহায্য নিতে হবে। সকলে রাতের খাবার খেতে ডিনার টেবিলে উপস্থিত হয়েছে। অনুরাগ, তার মা বাবা, মহিউদ্দিন সবাই। মান্যতাও এসে হাজির হয়েছে। রাহেলা বেগম গোমরা মুখে সবাইকে খাবার পরিবেশন করছেন। কারণ তিনি জানেন আজই মহিউদ্দিন হয়তো অনুরাগের মা বাবার সামনে মান্যতার বিয়েতে নিমরাজি থাকার কথাটা বলে দেবেন। আর হলও তাই। অনিতা খান যখনই বলে উঠলেন, আসলে আমার অনুরাগ আর মান্যতার সম্পর্কে কিছু বলার ছিল। তোমরা তো জানোই আমি এই দেশে আমার ছেলের জন্য পাত্রী খুঁজতেই এসেছি। আর আমার মান্যতাকে অনেক বেশি পছন্দও হয়েছে। এখন তোমরা কি বলো? মহিউদ্দিন তখন বলতে উদ্যত হন মান্যতার অমতের কথা। কিন্তু তিনি কিছু বলার আগেই মান্যতা বলে ওঠে, আমি এই বিয়েতে রাজি আছি খালা। এখন তুমি আব্বু আম্মুর মতামত নাও। মান্যতার এমন উত্তর তিন জোড়া বিস্মিত চোখ তার দিকেই তাকায়। অনিতা খান এবং তার স্বামী খুশি হলেও মহিউদ্দিন, রাহেলা, অনুরাগ এই তিনজনই মান্যতার হঠাৎ এমন ৩৬০ ডিগ্রি টার্ন নেওয়ায় অনেক বেশি অবাক হয়ে যায়। মহিউদ্দিন মান্যতার উদ্দেশ্যে বলেন, এটা তুই কি বলছিস মান্যতা? তুই না একটু আগেই বললি। আগের কথা বাদ দাও আব্বু। এখন যা বলছি তাই ঠিক। রাহেলা বেগম অবশ্য নিজের মেয়ের উপর এবার বেজায় খুশি হন। মনে মনে বলেন, যাক, মেয়েটার তাহলে সুমতি হয়েছে। অনুরাগ মান্যতার দিকে তাকিয়েছিল বিস্মিত নয়নে। যেই মেয়ে কাল অবধি তাকে বিয়ে করতে নারাজ ছিল, যার জন্য সে এত ছলচাতুরি করল, তার হঠাৎ এমন ভাবে বদলে গেল। এদিকে মান্যতা মনে মনে বলছিল, ভিনচেনজোর কাছে পৌঁছানোর জন্য এখন এটাই আমার কাছে একমাত্র পথ। তাই আমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও এই বিয়েতে মত দিতে হল। অনিতা খান বললেন, সবারই যখন বিয়েতে মত আছে তাহলে শুভ কাজে আর দেরি কেন? দ্রুতই কাজী ডেকে দুজনের ৪ হাত এক করে দিই। রাহেলা বেগম একমত জানিয়ে বলে, হ্যাঁ, তাই হোক। না জানি এই মেয়ে আবার কখন বেঁকে বসে। তার থেকে ভালো দ্রুতই বিয়েটা হয়ে যাক। মনে মনে বলল। মান্যতা বলে, আমার একটা আর্জি ছিল খালা। হ্যাঁ, জানাও তোমার আর্জি। আসলে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা আমি বিদেশের মাটিতে বিয়ে করব। তাই আমি চাই এই দেশে নয় ইটালিতে গিয়ে বিয়েটা করতে। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? অনুরাগ, তুমি দেখো তো মান্যতার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করতে হবে। আমাদের তো দ্রুতই এখান থেকে যেতে হবে। এরপর কয়েক মাস পর মান্যতার পাসপোর্ট ভিসা পেলেই ওকে নিয়ে ইটালিতে যাব। তারপর ওখানে গিয়েই তোমাদের বিয়ের ব্যবস্থা হবে। মান্যতা মনে মনে বলে, একবার শুধু আমাকে ইটালিতে যেতে দাও। তারপর আমি ঠিক খুঁজে নেব আমার ভিনচেনজোকে। বিয়ে করলে আমি শুধু ওকেই করব, আর কাউকে নয়। মান্যতা রাতে ঘুমানোর প্রস্তুতি নিতে যাবে এমন সময় অনুরাগ তার রুমের বাইরে এসে নক করে বলল, একটু বাইরে আসবে, তোমার সাথে জরুরি কথা আছে। মান্যতা দরজার কাছে গিয়ে বলে, হ্যাঁ, বলুন। তুমি কি সত্যি এই বিয়েতে রাজি আছো, নাকি বাধ্য হয়ে মত দিয়েছ? আমি মন থেকেই রাজি হয়েছি। কিন্তু তুমি তো কাল অবধি আমায় পছন্দ করতে না, তাহলে আজ হঠাৎ কি হলো তোমার? কে বলল আমি আপনাকে পছন্দ করতাম না? আমি তো প্রথম দেখাতেই আপনাকে পছন্দ করে ফেলি। সত্যি বলছো তো? হুম। তাহলে বয়ফ্রেন্ড নিয়ে এমন নাটক করলে কেন? আপনার পরীক্ষা নিচ্ছিলাম যাতে আপনি ১০০-তে ২০০ পেয়ে জিতেছেন। সত্যিই তাই নাকি? হুম। আমার কেন জানি তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, আমাকে ঠকিও না। জীবনে একবার খুব বাজে ভাবে ঠকে গেছিলাম। দ্বিতীয়বার আর ঠকতে চাই না। মান্যতা কিছু না বলে নির্বিকার চিত্তে অনুরাগের দিকে তাকিয়ে থাকে। অনুরাগ বলে, আমি যাচ্ছি। তুমি দরজাটা লক করে দাও।
তোর ইটালি যাওয়ার ভিসা হয়ে গেছে মান্যতা। খুব শীঘ্রই তুই ইটালিতে যেতে পারবি। নিজের মায়ের মুখে এমন কথা শুনে আহ্লাদে আটখানা হয়ে গেল মান্যতা। অবশেষে কয়েক মাস অপেক্ষার পর তার কাঙ্ক্ষিত দিনটি এলো। কয়েক মাস আগে অনুরাগকে ইটালিতে ফিরে যাবার আগেই মান্যতার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল। পাসপোর্ট কিছুদিন আগেই পেয়ে গেছিল সে, আজ ভিসাও হয়ে গেল। এবার নিশ্চিতে ভিনচেনজোর দেশে যেতে পারবে মান্যতা। এটা ভাবতেও তার ভীষণ আনন্দ হচ্ছে মনে। মান্যতা মনে মনে বিড়বিড় করে বলতে লাগল, আর মাত্র কিছুদিনের অপেক্ষা ভিনচেনজো, তারপর আমি তোমার দেখা পাব। মান্যতার ভাবনায় ব্যাঘাত ঘটল নোটিফিকেশনের টুংটাং আওয়াজে। রাসেল তাকে মেসেজ দিয়েছে। মান্যতা মেসেজ চেক করে দেখে রাসেল লিখেছে, তোকে একটা খুশির খবর দেওয়ার ছিল। আমারও তোকে একটা খুশির খবর দেওয়ার ছিল রাসেল। ঠিক আছে, আগে তুই বল। আমি ইটালির ভিসা পেয়ে গেছি। এখন জাস্ট প্লেনে চড়ে উড়াল দেওয়া বাকি। বাহ, তাহলে তো ভালোই। পরশু তাহলে তুই ভিনচেনজোর কনসার্টটা দেখতে পারবি। ভিনচেনজোর কনসার্ট? কেন জানিস না? তুই কি আদৌ নিউজ পোর্টাল বা ফ্যান গ্রুপগুলোতে চেক করিস জীবনে? না রে। তুই তো জানিস আমি ফোনে শুধু ইউটিউবে গিয়ে ভিনচেনজোর গান শুনি, আর না হলে মেসেঞ্জারে টুকটাক চ্যাটিং। তো যাই হোক, তুই তো তাহলে ভালোই সুযোগ পেয়ে গেলি। ঠিক বলেছিস, এখন এই সুযোগকেই কাজে লাগাতে হবে। মহিউদ্দিন বসার ঘরে বসে টিভি দেখছিলে। একটু দূরে বসেই কাঁথা সেলাই করছিলেন রাহেলা বেগম। এমন সময় মান্যতা এসে বলল, আব্বু, আম্মু তোমাদের কিছু বলার ছিল। হ্যাঁ, বল, বলে উঠলেন মহিউদ্দিন। মান্যতা বলল, তোমরা দ্রুত আমার জন্য প্লেনের টিকিটের ব্যবস্থা করো। আমি কালই ইটালির জন্য রওনা দিতে চাই। মহিউদ্দিন অবাক হয়ে বললেন, কাল? এত তাড়াহুড়ো কেন? আজই তো তুই ভিসা হাতে পেলি। আর কটা দিন অপেক্ষা কর। আমি তোর খালার সাথে কথা বলি। ওহ আব্বু, তুমি বুঝছো না কেন? শুভ কাজে একদম দেরি করতে নেই। রাহেলা বেগম বলে ওঠেন, ও তো ঠিকই বলছে। শুভ কাজে তো দেরি করতে নেই। তুমি ওর যাওয়ার ব্যবস্থা করে দাও। আমাদের পাসপোর্ট, ভিসা হতে তো কিছুদিন সময় লাগবে। ও না হয়ে ততদিন ওই দেশটা একটু ঘুরে দেখুক। কারণ এরপর তো ওকে ওখানেই থাকতে হবে। কিন্তু ওকে একা আমি কিভাবে বিন্দেশে পাঠাতে পারি? মেয়েটা তো অনেক ছোট। ছোট কই? ওর তো 18 বছর হয়ে গেছে। ও ঠিক সব সামলে নেবে। তাছাড়া ওখানে আপু আছে তো। আমি জানি আপু ওকে নিজের মেয়ের মতোই আগলে রাখবে। তারপরেও শোনো মান্যতার বাবা, মান্যতা যখন যেতে চাইছে তখন তুমি এত আপত্তি করছো কেন? আমি আপুর সাথে কথা বলছি। আপু অনুরাগকে পাঠিয়ে দেব বিমানবন্দরে মান্যতাকে রিসিভ করার জন্য। তুমি দেখো তো অনলাইনে প্লেনের টিকিট বুক করা যায় কিনা। আর মান্যতা তুই যা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখো। কালকের ফ্লাইটেই তুই ইটালিতে যাবি। মান্যতা খুশি হয়ে নিজের রুমে চলে আসে। তারপর দরজা বন্ধ করে দিয়ে নাচতে শুরু করে দেয়। রেডিওতে ছেড়ে দেয় ভিনচেনজোর গাওয়া একটি গান। মান্যতা নাচতে নাচতে বলে, আমি আসছি ভিনচেনজো, তুমি আমার জন্য অপেক্ষা করো। মান্যতাকে নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে তার বাবা মহিউদ্দিন। আর কিছুক্ষণ পরেই মান্যতার ফ্লাইট। এখন চলছে চেকিং। মান্যতার হৃদস্পন্দন আজ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যতবারই সে ভাবছে এবার হয়তো সামনাসামনি ভিনচেনজোর দেখা পাবে, ততবারই তার মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। মান্যতা শুধু অপেক্ষার প্রহর গুনে চলেছে। অবশেষে সেই সময় এলো। কিছুক্ষণের মধ্যেই তার ফ্লাইট। সে একটু পরেই প্লেনে আরোহণ করবে। এমন সময় মহিউদ্দিন তাকে বলে দিল, সাবধানে থাকবি, কিন্তু ওখানে গিয়ে নিজের খালা খালুর কথা শুনে চলবে। ওখানে কিন্তু সবকিছু তোর অচেনা। তাই একা একা কোথাও যাস না। প্রতিদিন বাসায় ফোন করে কথা বলবি, আমরা কিন্তু চিন্তা করব। ঠিক আছে বাবা, তোমাকে এত চিন্তা করতে হবে না। আমি সব সামলে নেব।
বাই বাই, টেক কেয়ার, সাবধানে যাস। দীর্ঘ কয়েক ঘন্টার ফ্লাইটের জার্নির পর অবশেষে ইটালির মাটিতে পা রাখল মান্যতা। ইটালিতে পৌঁছে গিয়ে তার আনন্দের আর শেষ থাকল না। মান্যতা প্লেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে অনুরাগকে খুঁজতে লাগল, কিন্তু তার কোনো দেখাই পেল না। মান্যতার একটু একটু ভয় করতে লাগল। হঠাৎ করেই কেউ মান্যতাকে স্পর্শ করল। মান্যতা ভয় পিছনে ফিরে তাকাতেই সে বলে উঠল, ওয়েলকাম টু ইটালি সুইট হার্ট। মিস্টার অনুরাগ। হুম, আমি। কেন চিনতে পারছ না? সেটা নয়, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। থাক, আর ভয় পেতে হবে না। চলো এসো আমার সাথে। অনুরাগকে অনুসরণ করে চলতে লাগল মান্যতা। হঠাৎ করেই তার সাথে একটা লোকের ধাক্কা লাগায় লোকটি বলে উঠল, স্কাসা, বলেই চলে গেল। মান্যতা অনুরাগকে বলল, আচ্ছা, লোকটা আমাকে স্কাসা বলল কেন? এটা কি কোনো গালি নাকি? ভুল করে তো একটু ধাক্কাই খেয়েছি, সেই জন্য গালি দিতে হবে? দাঁড়ান, আমি লোকটাকে দেখে নিচ্ছি। বাংলায় এমন সব গালি দিব যে। আরে কাম ডাউন, উনি কোনো গালি দেননি। ইটালিয়ান ভাষায় স্কাসা মানে হচ্ছে সরি বা দুঃখিত। ওহ, এইরকম আরও কিছু বেসিক ওয়ার্ড আছে যা তোমায় জানতে হবে। যেমন গ্রাজি মানে ধন্যবাদ, বিয়ঞ্জিয়ন্য মানে শুভ সকাল, টিআই এমো মানে। বলেই মুগ্ধ চোখে মান্যতার দিকে দেখতে লাগল অনুরাগ। মান্যতা বলল, কি হলো, থেমে গেলেন কেন? বলুন, তিয়ামো মানে কি? বলবো তার আগে তুমি আমায় বলো, তিয়ামো এর মানেটা তো আগে জানতে হবে। তুমি আমায় বলো, তাহলেই জানবা। তিয়ামো, আমি তোমাকে ভালোবাসি। কি এটার মানে? মান্যতা মনে মনে বলল, এই কথাটা তো তাহলে আমি আমার ভিনচেনজোকেই বলবো। তিয়ামো বলেই তাকে প্রপোজ করব। আমি শুধু ভিনচেনজোকেই ভালোবাসি মিস্টার অনুরাগ। জানি আমি হয়তোবা শুধু মাত্র নিজের স্বার্থে আপনার ফিলিং নিয়ে খেলছি, তবে এছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ইটালিতে মান্যতার দ্বিতীয় দিন। আজ মান্যতা বেশ ফুরফুরে মেজাজে আছে। কারণ আজ রাতেই রোমে ভিনচেনজোর কনসার্ট। সৌভাগ্যবশত অনুরাগরাও রোমের বাসিন্দা। অনুরাগ মান্যতার রুমে এসে বলল, মান্যতা, তুমি কি রোম ঘুরে দেখতে চাও? মান্যতার তো এসব ঘোরাঘুরি নিয়ে কোনো আগ্রহ নেই। সে তো এখানে এসেছে ভিনচেনজোর জন্য। তাই সে বলে, আমি রোমে ঘুরতে চাই না। আপনি আমার জাস্ট একটা উপকার করে দিন, আমায় ভিনচেনজোর কনসার্টের টিকিট এনে দিন। আসলে আমি ভিনচেনজোর অনেক বড় ফ্যান। আজ প্রথমবার উনি সামনাসামনি কনসার্ট করবেন। ভিনচেনজোর কনসার্ট। বাট সেটার সব টিকিট তো মনে হয়ে সেল হয়ে গেছে। আপনি একটু দেখুন না যদি ব্যবস্থা করতে পারেন কিনা। আচ্ছা, দেখছি। বলেই অনুরাগ বাইরে এসে কাউকে ফোন করল। তারপর আবার রুমে গিয়ে মান্যতাকে বলল, টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। চিন্তা করো না, তুমি কনসার্ট দেখতে পারবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাতে মান্যতা গেল অনুরাগের রুমে তাকে ডাকতে। গিয়ে দেখল অনুরাগের রুমে গিটারসহ বিভিন্ন বাদ্যযন্ত্র। অনুরাগ ওয়াশরুম থেকে বেরিয়ে মান্যতাকে দেখে বলল, আপনি রেডি তো? হুম। আচ্ছা, আপনার ঘরে তো অনেক মিউজিক অর্নামেন্টস দেখছি। আপনি কি গান করেন? টুকটাক। ওহ, তাহলে চলা যাক। হুম। ভিনচেনজোর কনসার্টে এসেছে লাখ লাখ মানুষ। তাদের হাতে রয়েছে অসংখ্য প্ল্যাকার্ড। অনেক মেয়েরাই চিৎকার করে বলছে, তি আমো ভিনচেনজো। এসব দেখে মান্যতা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। তার ভিনচেনজোকে কেন অন্য মেয়েরা ভালোবাসবে? অনুরাগ মান্যতার পাশেই ছিল। হঠাৎ করে অনুরাগের ফোনে একটা কল আসে। অনুরাগ খুবই নিচু সুরে কথা বলে, তারপর মান্যতাকে বলে, তুমি এখানেই থেকো। আমার কিছু জরুরি কাজ আছে। আমি আসছি। কোথাও যেও না কিন্তু। আর আমার ফোন নাম্বার তো আছেই। কল দিও। আচ্ছা। অনুরাগ চলে যায়। অনুরাগ যাওয়ার কিছুক্ষণ পরেই স্টেজে এসে উপস্থিত হয় ভিনচেনজো। লক্ষ লক্ষ জনতা উত্তেজিত হয়ে ওঠে।
সবার হই হুল্লোড় বেড়ে যায়। সবাই ভেবেছিল আজ ভিনচেনজোকে সামনাসামনি দেখতে পারবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে এসেছে মাস্ক পরে। লক্ষ লক্ষ তরুণী আশাহত হল। স্টেজে উঠেই নিজের গানের জাদুতে সবাইকে বুঁদ করে দেয় ভিনচেনজো। তার অতুলনীয় কণ্ঠে গাওয়া সুন্দর কিছু গান সর্বস্তরের জনগণের মন জয় করে নেয়। ভিনচেনজো এখন ইটালিয়ান একটা গান বলছে, যার মানে হয়তো মান্যতা বুঝতে পারছে না, কিন্তু গানের ছন্দ তার মন জয় করে নিচ্ছে। ভিনচেনজোর বলা গানের একটি লাইনে তার কান আটকে যায়। তি আমো, সেই প্রিয় শব্দটা। মান্যতা তো অপেক্ষায় আছে কবে সে নিজের ভালোবাসার মানুষ ভিনচেনজোকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবে, তি আমো। মান্যতার ভাবনার মধ্যেই ভিনচেনজোর গান শেষ হয়ে যায়। ভিনচেনজো তার অনুরাগীদের উদ্দেশ্যে ইটালিয়ান ভাষায় কিছু বলে যা মান্যতার বোধগম্য হয় না। সে শুধু ভিনচেনজোর মোহনীয় কণ্ঠেই বুঁদ হয়ে থাকে। ভিনচেনজোর ভাবনাতে সে এত বিভোর ছিল যে কিছু বুঝতেই পারে না। এরই মধ্যে ভিনচেনজো সকলের থেকে বিদায় নিয়ে চলে যায়। লক্ষ লক্ষ জনগণের মধ্যে হঠাৎ করে হুড়োহুড়ি লেগে যায়। মান্যতা হঠাৎ করে তাল সামলাতে না পেরে পড়ে যায়, কিন্তু এত ভিড়ের মধ্যে উড়ে দাঁড়াতে পারে না। মান্যতার খুব ভয় করতে থাকে। তার মনে হতে থাকে এতগুলো মানুষের মধ্যে আবার পদদলিত না হয়, তাহলে তো আর ভিনচেনজোর সাথে তার দেখা হবে না। এরই মধ্যে কেউ মান্যতার দিকে হাত বাড়িয়ে দেয়। মান্যতা সেই হাতটা ধরে উঠে দাঁড়িয়ে বলে, গ্রাজি। ইতালিয়ান ভাষায় যেই শব্দটির অর্থ ধন্যবাদ। তার বিপরীতে দাঁড়িয়ে মধ্যবয়সী এক ব্যক্তি। লোকটিকে দেখে মনে হচ্ছে তিনি ইটালিয়ান। লোকটি ইংরেজিতে মান্যতাকে বলল, ডু ইউ নো ইটালিয়ান? আই থিঙ্ক দ্যাট ইউ আর ফরেনার। তুমি কি ইটালিয়ান ভাষা জানো? আমি ভেবেছিলাম তুমি ভিনদেশী। ইয়েস, এ লিটল বিট। হ্যাঁ, একটু একটু। আর ইউ এ বিগ ফ্যান অফ ভিনচেনজো? তুমি কি ভিনচেনজোর বড় ভক্ত? ইয়াহ, ইম হিজ বিগ ফ্যান। হুম, অনেক। ডু ইউ ওয়ান্ট টু মিট উইথ হিম? তুমি কি তার সাথে দেখা করতে চাও? ইয়াহ, আই ওয়ান্ট। হ্যাঁ, আমি চাই। ওকে, লেটস গো উইথ মি। আই নো ভিনসেনজো। আই ক্যান ইন্ট্রোডিউস ইউ উইথ হিম। ঠিক আছে, আমার সাথে চলো। আমি ভিনচেনজোকে চিনি। আমি তার সাথে তোমার পরিচয় করে দিতে পারি। রিয়েলি? সত্যি? ইয়াহ, কাম কাম। হ্যাঁ, এসো আমার সাথে। মান্যতা লোকটিকে বিশ্বাস করে নেয় এবং তার সাথে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পরেই লোকটি কাউকে একটা ফোন করে ইটালিয়ান ভাষায় বলে, মিশন কমপ্লিট। আমি এখানে একজন ভিনদেশী বোকা মেয়েকে পেয়েছি। মেয়েটা মনে হয় ভিনচেনজোর অনেক বড় ভক্ত। ওকে যেই না বলেছি আমি ভিনচেনজোকে চিনি এবং তার সাথে দেখা করিয়ে দিতে পারবো, সেইও নাচতে নাচতে আমার সাথে আসতে রাজি হয়েছে। বোকা মেয়ে। বিপরীত দিক থেকে বলে, এমন বোকা মেয়েদেরই তো আমাদের দরকার। মেয়েটা সুন্দর আছে তো? মেয়েটা মনে হচ্ছে এশিয়ান। হ্যাঁ, সুন্দর আছে। তাহলে নিয়ে এসো ওকে। বস, খুব খুশি হবেন। ওনার তো এশিয়ান মেয়ে অনেক বেশি পছন্দ। উনি তো সব কন্টিনেন্টের মেয়েকেই পছন্দ করেন। বলেই ফিচেল হেসে ফোন রেখে দেন। অতপর মান্যতাকে নিয়ে নিজের সাথে চলতে থাকেন। এদিকে বোকা মান্যতা বুঝতেই পারে না সে কোনো বিপদের দিকে পা বাড়াচ্ছে। 18 বছর বয়সী মেয়েটা দুনিয়ার প্যাচ তেমন বুঝতে শেখেনি। সে লোকটার কথাকেই সত্য ভেবে নিয়েছে। তাছাড়া লোকটা তখন তাকে সাহায্য করায় লোকটির উপর ভরসাও তৈরি হয়েছে। মেয়েটা ভিনচেনজোর জন্য এতটাই পাগল যে ভিনচেনজোর কথা শুনে কোনো কিছু বিবেচনা না করেই লোকটার সাথে আসতে রাজি হয়েছে। লোকটি একটি গাড়ির সামনে এসে মান্যতাকে সেটিতে চড়তে বলল। মান্যতা জিজ্ঞেস করল, গাড়িতে করে কোথায় যাব? লোকটি বলল, ভিনচেনজো দূরে একটা রিসোর্টে আছেন, তুমি গাড়িতে উঠে বসো। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা। অনুরাগ যথাস্থানে ফিরে এসে মান্যতাকে দেখতে না পেয়ে বলতে থাকে, মান্যতা গেলটা কোথায়? ওকে তো এখানেই থাকতে বলেছিলাম। ভিড়ের মধ্যে আবার কোথাও হারিয়ে গেল না তো?
অনুরাগ এদিক ওদিক খুঁজে মান্যতাকে খুঁজে না পেয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং তাকে ফোন লাগায়। অন্যদিকে মান্যতা তখন গাড়িতে করে যাচ্ছিল। অনুরাগের কল দেখে সে বিড়বিড় করে বলে, ফোনটা রিসিভ না করাটাই ভালো হবে। এখন ফোন রিসিভ করলে উনি হাজারটা প্রশ্ন করবেন। আমি তখন কি উত্তর দেব? আগে ভিনচেনজোর সাথে দেখা করি, তারপর ওনার সাথে কথা বলে নিব। এদিকে মান্যতা ফোন রিসিভ না করায় অনুরাগের চিন্তা বাড়ে। সে নিজেকেই দোষ দিয়ে বলতে থাকে, আমারই ভুল হয়েছে। মান্যতাকে এভাবে একা ছেড়ে যাওয়াই আমার উচিত হয়নি। কিন্তু আমার তো এছাড়া আর কোনো উপায় ছিলই না। কি করব এখন? না, আমায় হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কিছু করতে হবে। মান্যতার কোনো বিপদ হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারব না। মান্যতাকে একটি রিসোর্টে নিয়ে এসে নামায় মধ্যবয়সী লোকটা। তারপর মান্যতাকে গাড়ি থেকে নামতে বলে। মান্যতা গাড়ি থেকে নেমে তাকে জিজ্ঞেস করে, আমাকে এখানে নিয়ে এলেন কেন আপনি? ভিনচেনজো কি এখানেই আছে? লোকটি সম্মতি জানায়। মান্যতা খুশি হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই সে নিজের স্বপ্নের পুরুষের দেখা পেতে চলেছে। লোকটি অন্য একটি লোকের হাতে মান্যতাকে তুলে দিয়ে বলে, ইনি তোমায় ভিনচেনজো অবধি নিয়ে যাবে। মান্যতা খুশি মনে লোকটির সাথে যেতে রাজি হয়। মান্যতা যেতে নিতেই লোকটি বাঁকা হেসে বলে, বোকা মেয়ে, এবার তুমি আমাদের বসের শিকার হবে। কুচকুচে কালো অন্ধকার একটি রুম। সেই রুমেই বসে রয়েছে সাদা ধবধবে ভেনাস। তার হাতে শোভা পাচ্ছে সুরা, মানে মদ। তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকজন রমণী, যাদের পরনে খুবই অশোভন বস্ত্র। কয়েকজন নারী ভেনাসের চারিপাশে ঘুরপাক খাচ্ছে, তো কেউ আবার তার মুখে সুরা তুলে দিচ্ছে। ভেনাস সেই মেয়েদের স্পর্শকাতর অঙ্গে হাত বুলাচ্ছে এবং বলছে, এজন্যই গুরুজনরা বলে টাকা থাকলে জীবনে কোনো কিছুর অবাক হয় না। যখন আমার টাকা ছিল না তখন আমি সব হারিয়েছি। নিজের পরিবার, নিজের প্রেমিকা, সব। আর আজ যখন আমার কাছে টাকা রয়েছে তখন আমার কাছে আমার প্রেমিকার থেকেও সুন্দরী হাজার হাজার রমণী রয়েছে। বলেই সে একটা মেয়েকে কাছে টেনে তাকে চুম্বন করতে শুরু করে দেয়। ইতিমধ্যে মান্যতাকে নিয়ে ভেনাসের রুমে আসে ওই লোকটি। মান্যতা এখানকার পরিস্থিতি দেখে ঘাবড়ে যায়, দৌড়ে পালানোর বৃথা চেষ্টা করে কিন্তু পারে না। লোকটি মান্যতার হাত শক্ত করে চেপে ধরে তাকে নিয়ে এসে ছুঁড়ে মারে ভেনাসের দিকে। তারপর বলতে থাকে, এই নিন বস, আপনার নতুন শিকার। মান্যতা ভয়া কণ্ঠে আর্তনাদ করে ওঠে। ভেনাস উঠে দাঁড়িয়ে মান্যতার কাছে আসে। মান্যতার সামনে এসে বলে, হোয়াটস ইউর নেম? মান্যতা ভয়া কণ্ঠে বলে, মান্যতা। ইউর নেম ইজ সো বিউটিফুল। অ্যান্ড ইউ আর মোর বিউটিফুল। মান্যতা কেঁদে উঠল। তাকে কাঁদতে দেখে ভেনাস বলে, হোয়াই ইউ আর ক্রাইং? মান্যতা কিছু না বলে কাঁদতে থাকে। সে বুঝতে পারে অনেক বড় বিপদে পড়ে গেছে। মান্যতাকে কাঁদতে দেখে হোঁচকচিয়ে তাকিয়ে রইল ভেনাস। নিজের ম্যানেজারের উদ্দেশ্যে বলল, ও এভাবে কাঁদছে কেন? ও কি এখানে নিজের ইচ্ছায় এসেছে না তুমি ওকে জোর করে নিয়ে এসেছ? আমি জোর করিনি স্যার, উনি নিজের ইচ্ছাতেই এসেছেন এখানে। তাহলে উনি কাঁদছেন কেন? মান্যতা বলে, আমাকে ঠকিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। আমি ভিনচেনজোর কনসার্টে ছিলাম। সেখানে থেকে একজন লোক আমার সাথে ভিনচেনজোর দেখা করিয়ে দেওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছে। আমাকে দয়া করে এখান থেকে যেতে দিন। আপনি তো আমার ভাইয়ের মতোই। নিজের বোনের কোনো ক্ষতি করবেন না প্লিজ। বোনের কথা শুনেই ভেনাস আবেগপ্রবণ হয়ে পড়ে। তার মনে পড়ে যায় নিজের বোনের কথা। তারও তো একটা সুন্দর পরিবার ছিল, মা বাবা, বোন সবাই ছিল। কিন্তু হঠাৎ আসা এক ঝড়ে তার পুরো জীবনই যেন বদলে যায়। অতীত থেকে বেরিয়ে এসে ভেনাস রাগী চোখে তার ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, তোমাকে এজন্য রেখেছি আমি। এভাবে প্রতারণা করে মেয়েদের ধরে আনছো কেন তুমি? তোমাকে না আমি একবারেই বলেছি যেসব মেয়েরা স্বেচ্ছায় টাকার বিনিময়ে আসতে রাজি হবে তাদের নিয়ে আসবে। তাহলে এসব কি? আমি কিছু জানি না স্যার। এরিয়েল এই মেয়েটাকে নিয়ে এসেছে।
ও তো বলল মেয়েটা স্বেচ্ছায় এসেছে, আর তাছাড়া মেয়েটার ব্যবহার দেখেও তো আমার মনে হয়েছিল যে ও জেনে বুঝেই এখানে এসেছে। মান্যতা কাঁদতে কাঁদতে বলে, আমি তো ভেবেছিলাম এখানে এসে ভিনচেনজোর সাথে দেখা করব। তাই তো এত স্বাভাবিক ছিলাম। ভেনাস তার ম্যানেজারকে আদেশের সুরে বলল, এই মেয়েটাকে সসম্মানে ওর বাড়িতে পৌঁছে দাও। অতঃপর মান্যতার দিকে তাকিয়ে বলে, তুমি আমায় ভাই বলেছ, তাই আমিও তোমাকে নিজের বোন মনে করেই একটা পরামর্শ দিচ্ছি। এভাবে অচেনা কাউকে বিশ্বাস করো না। পৃথিবীটা অনেক জটিল জায়গা। এখানে তো আপনজনদেরই বিশ্বাস করা যায় না, সেখানে অচেনা মানুষ তো দূর। আজ যদি ওই এরিয়েল তোমায় আমার কাছে না এনে অন্য কোথাও নিয়ে যেত তাহলে কি হতো একবার ভেবে দেখেছ? যাই হোক, তুমি এখন সাবধানে নিজের বাড়ি যাও। মান্যতা কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে ভেনাসের দিকে তাকায়। বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সত্যি একজন ভালো মানুষ। আমি আপনাকে নিজের ভাইয়ের মতোই দেখব। আমি মোটেই ভালো মানুষ নই। তবে তোমার ভাই হতে কোনো আপত্তি নেই। আমারও একটা বোন ছিল ঠিক তোমারই মতো। ছিল মানে? এখন আর নেই। মান্যতার মুখে এমন প্রশ্ন শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে ভেনাস। নিজের ম্যানেজারের দিকে তাকায় ক্ষিপ্ত দৃষ্টিতে। ভেনাসের ম্যানেজার মান্যতাকে বলে, দ্রুত আমার সাথে চলো। স্যার, রেগে যাচ্ছে। মান্যতা চলে যেতে থাকে। ভেনাস চোখ বন্ধ করে বলে ওঠে, আমার সব ছিল, সব। সব হয়তো আজও ঠিক থাকতো যদি আমি ভুল মানুষকে ভালো না বাসতাম। ভেনাসের ম্যানেজার মান্যতাকে অনুরাগদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। মান্যতা অনুরাগদের বাড়িতে প্রবেশ করে। মান্যতাকে দেখেই এগিয়ে আসেন অনিতা খান। তিনি এসেই বলেন, তুমি কোথায় চলে গিয়েছিলে মান্যতা? অনুরাগ বলল, কনসার্টে গিয়ে তুমি নাকি হারিয়ে গেছ। ছেলেটা চারিদিকে পাগলের মতো তোমায় খুঁজছে। আমি আসলে অনেক লোকের মাঝে হারিয়ে গিয়েছিলাম খালা। তারপর কয়েকজন মানুষের সাহায্য নিয়ে এখানে ফিরলাম। তোমার ফোন কোথায়? তোমাকে নাকি অনুরাগ ফোন করেছিল? তখন ভিড়ের মধ্যে ফোন রিসিভ করতেই পারিনি। আর পরে ফোনের চার্জও ছিল না। ওহ, আচ্ছা, তুমি নিজের রুমে যাও। আমি অনুরাগকে তোমার ফেরার সংবাদটা দিই। না জানি ছেলেটা তোমায় কোথায় কোথায় খুঁজে চলেছে। মান্যতা মনে মনে বলে, এই মিথ্যা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, সত্য বললে সবাই খুব চিন্তা করত। বাড়িতে এসব জানাজানি হলে আব্বু আমায় আবার দেশে ফিরিয়ে নিতে চাইত। তাহলে তো ভিনচেনজোকে পাওয়ার শেষ আশাও আমার নস্যাৎ হয়ে যেত। হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে অনুরাগ। বাড়িতে এসে সোজা চলে যায় মান্যতার রুমে। মান্যতা সবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে নিজের রুমে প্রবেশ আসল। অনুরাগ রুমে এসে মান্যতাকে জড়িয়ে ধরে বলে, কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি শান্ত হন। আমি একদম ঠিক আছি। সব দোষ আমারই। আমার উচিত হয়নি তোমাকে তখন এভাবে একা ছেড়ে যাওয়া। আপনি নিজের দোষ দেবেন না। এখন থেকে তোমাকে আমি এক মুহূর্তের জন্যেও একা ছাড়ব না মান্যতা। খুব শীঘ্রই তোমাকে নিজের করে নেব সুইটহার্ট। বেশ কয়েকদিন পর সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে নিচে নামতেই চরম পর্যায়ের অবাক হল মান্যতা। তার মা বাবা ইটালিতে। মান্যতা তাদের সামনে গিয়ে হতবাক গলায় বলে, তোমরা? মহিউদ্দিন বলেন, কি চমকে দিলাম তো। আম্মু আব্বু তোমরা আসবে আমাকে জানাওনি তো। রাহেলা বেগম বলে ওঠেন, আগে থেকে জানালে কি তোমাকে এভাবে সারপ্রাইজ দিতে পারতাম। ওহ, তোমরা তার মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে চলে এসেছ। অনুরাগ পিছন থেকে বলে ওঠে, এর থেকে বড় সারপ্রাইজ আজ তোমার জন্য অপেক্ষা করছে। সারপ্রাইজ? আর কি সারপ্রাইজ? সেটা আজ সন্ধ্যাতেই জানতে পারবে। অনুরাগের কথায় ধন্দে পড়ে যায় মান্যতা। অনিতা খান বলে ওঠেন, মেয়েটাকে আর চিন্তার মধ্যে রেখো না অনুরাগ। ওকে সত্যিটা বলে দাও। মান্যতা, আজ সন্ধ্যায় তোমার আর অনুরাগের এনগেজমেন্ট। কি এনগেজমেন্ট? হুম। কি খুশি হওনি তুমি? মান্যতা ভীষণই চমকে যায়। ভিনচেনজো ছাড়া আমি আর কারো সাথে নিজের এনগেজমেন্ট হতে দিতে পারি না। আমি ভিনচেনজো ছাড়া আর কারো নই।
এই এনগেজমেন্টটা আমায় আটকাতেই হবে। নিজের রুমে বসে এসবই বিড়বিড় করছিল মান্যতা। এমন সময় অনুরাগ তার দরজায় টোকা দিয়ে বলে, ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। অনুরাগ রুমে এসে মান্যতার দিকে একটা শপিং ব্যাগ তুলে দিয়ে বলে, এটা খুলে দেখো। তোমার জন্য অনেক সুন্দর একটা গিফট আছে। মান্যতা শপিং ব্যাগটা খুলে লাল রঙের খুব সুন্দর একটা গাউন দেখতে পায়। অনুরাগ জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? মান্যতা মাথা নাড়ায়। তাহলে আজ এনগেজমেন্টে এটাই পরে এসো। তোমাকে অনেক সুন্দর লাগবে এটা পরে। অপেক্ষায় থাকব বলেই স্মিত হেসে চলে যায় অনুরাগ। মান্যতা গাউনটা সাইডে রেখে বলে, এখন কি আর এই এনগেজমেন্ট আটকানোর কোনো উপায় নেই? উফ, কি করব কিছু বুঝতে পারছি না। এখন সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ, তুমি আমায় অনেক সাহায্য করেছ, আর একটু সাহায্য করে দাও। এমন কিছু করো যাতে এই এনগেজমেন্টটা আজ বাতিল হয়ে যায়। আমি মন থেকে এই এনগেজমেন্টটা মানতে পারব না। কারণ আমি যে অন্য কাউকে ভালোবাসি, তার জন্যই তো এত কিছু করা। একে একে অনেক গেস্ট এসে হাজির হয়েছে। আজকের সন্ধ্যাটা খুব স্পেশাল। আজ অনুরাগ ও মান্যতার এনগেজমেন্ট। অনুরাগ আজ কালো রঙের ফর্মাল কোট আর জিন্সের প্যান্ট পরেছে। সে কিছু সময় পর পরই সিঁড়ির দিকে তাকাচ্ছে। তার মন উসখুস করছে কখন নিজের প্রেয়সীকে দেখতে পারবে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মান্যতাকে তার দেওয়া লাল গাউন পরিয়ে নিচে নিয়ে আসে অনিতা খান। মান্যতার দিকে মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকে অনুরাগ। যেন এক জাদুতে মুগ্ধ সে। মান্যতা এগিয়ে আসে। এনগেজমেন্টের কার্যক্রম শুরু হয়। মান্যতাকে অনিচ্ছা সত্ত্বেও সব করতে হচ্ছে। মান্যতাকে পরানোর জন্য একটা রিং হাতে তুলে নেয় অনুরাগ। মান্যতা অনিচ্ছাকৃত হাত বাড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এবার মনে হয় এনগেজমেন্টটা হয়েই যাবে। অনুপম মান্যতাকে রিং পরাতে যাবে এমন সময় সেখানে হাজির হয় এক ভিনদেশী তরুণী। পরনে তার খুব ছোট একটা স্কার্ট, চুলে লাল রং করানো। মেয়েটি এসেবাঁকা হেসে বলে, দাঁড়াও অ্যানি, আমাকে ছাড়া তোমার এনগেজমেন্ট কিভাবে হতে পারে? অনুপমের মনোযোগ সরে যায়। সে তরুণীটির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, ম্যানিলা তুমি? ম্যানিলা দৌড়ে ছুটে এসে অনুরাগকে আলিঙ্গন করে। মিহি কণ্ঠে বলে, আমাকে ভুলে গেলে অ্যানি? আমাকে না জানিয়েই এভাবে এনগেজমেন্ট করে নিচ্ছ? অনুরাগ কিছুটা অপ্রস্তুত হয়ে মান্যতার দিকে তাকায়। মান্যতা কিচ্ছু বুঝতে না পেরে থতমত খেয়ে তাকিয়ে আছে। অনুরাগ ম্যানিলাকে বলে, তুমি আসবে আগে জানালে না তো? নিউ ইয়র্ক থেকে কবে ফিরলে? আজকেই ফিরলাম। এসেই সোজা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে এলাম। এখানে এসে তো আমি সারপ্রাইজড হয়ে গেলাম। কথাটা বলেই অনুরাগকে ছেড়ে দেয় ম্যানিলা। অনুরাগ স্বস্তির নিঃশ্বাস নেয়। যদিও বিদেশে এটা খুবই স্বাভাবিক ঘটনা, এভাবে ছেলে মেয়ে বন্ধুরা একে অপরকে আলিঙ্গন করতেই পারে। কিন্তু মান্যতা ব্যাপারটাকে কেমনভাবে নেয় সেটা নিয়েই দ্বন্দ্বে ছিল অনুরাগ। তাই কিছুটা অপ্রস্তুত হয়ে মান্যতার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড ম্যানিলা। ও নিউ ইয়র্কে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে। ও অনেক ব্যস্ত মানুষ, তো তাই ওকে আমি এ ব্যাপারে কিছু জানাইনি। ভেবেছিলাম বিয়ের ইনভিটেশন কার্ড একবারে ধরিয়ে দেব, কিন্তু আমি আগেই চলে এলাম অনুরাগ। যাই হোক, এখন যখন আমি এসে গেছি তখন আর কোনো সমস্যা হবে না। তোমরা এনগেজমেন্ট কন্টিনিউ করো। অনুরাগ মান্যতার হাতে এনগেজমেন্ট রিং পরিয়ে দেয়। বাইরে নিজেকে হাসিখুশি প্রকাশ করলেও এই দৃশ্য দেখে ম্যানিলার অন্তর্দহন শুরু হয়। সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করে। মনে মনে বলে, আমি ছাড়া তুমি আর কারো হবে না অনুরাগ, কারো না। তোমাকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, অনেক নিচে নেমেছি। এবার না হয়ে আরও নিচে নামব। মহিউদ্দিন ও রাহেলা বেগমের মধ্যে বচসা লেগে গেছে। বিতর্কের কারণ ম্যানিলা। মহিউদ্দিন বলে চলেছেন, তোমার বোনের ছেলের ওই বান্ধবীকে আমার মোটেই সুবিধার লাগছে না। এই জন্য আমি এই বিয়েতে রাজি হতে চাইনি। আমার তো এখন অনুরাগের চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে।
তুমি না ওর খুব প্রশংসা করো যে বিদেশে থেকেও নিজের সংস্কৃতি ভোলেনি, তাহলে এসব কি? এভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরল, তাও আবার এনগেজমেন্টের দিন। তুমি ভুল ভাবছ। অনুরাগ মোটেই ওই মেয়েটাকে জড়িয়ে ধরেনি। ওই মেয়েটাই তো। তাছাড়া এখানে এসব স্বাভাবিক ব্যাপার। এটা তো আর বাংলাদেশ নয়। ঠিক আছে, তুমি যখন আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছ না তখন নিজের যা ভালো মনে হয় করো। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, পরবর্তীতে যদি আমাদের মেয়েকে কোনোভাবে এসবের জন্য সাফার করতে হয় তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। মান্যতা কানে হেডফোন লাগিয়ে ভিনচেনজোর গান শুনছিল। এমন সময় তার রুমে আসে অনুরাগ। সে এসেই বলে, মান্যতা, আমি আর ম্যানিলা আজ একটু বাইরে ঘুরতে যাচ্ছি, তুমিও চলো আমাদের সাথে। মান্যতা কান থেকে হেডফোন নামিয়ে বলে, কি বললেন? অনুরাগ আবারও নিজের কথার পুনরাবৃত্তি করে। মান্যতা উত্তরে বলে, আপনারা যান, ঘুরে আসুন। আমি যেতে ইচ্ছুক নই। অনুরাগ তবুও জোর করতে থাকে। কারণ সে চায় না ম্যানিলাকে নিয়ে মান্যতার মনে কোনো সন্দেহ তৈরি হোক। অনুরাগের জেদের কাছে অবশেষে নতি স্বীকার করে নেয় মান্যতা। যেতে রাজি হয় অনুরাগ ও ম্যানিলার সাথে। ম্যানিলা বাইরে দাঁড়িয়ে অনুরাগের জন্য অপেক্ষা করছিল। অনুরাগকে মান্যতার সাথে আসতে দেখে ভীষণ রেগে যায় ম্যানিলা। বিড়বিড় করে বলে, উফ, এই ঝামেলাটা আবার কেন এসেছে? এই ঝামেলাকে আমায় দূর করতে হবে। না হলে আমি অনুরাগকে কিছুতেই পাব না। অনুরাগ ম্যানিলার সামনে এসে বলে, মান্যতাও যাবে আমাদের সাথে। ম্যানিলা জোরপূর্বক হেসে বলে, ভালোই তো। ও আমাদের সাথে রোম শহর ঘুরে দেখুক। তিনজনে মিলে রোমের কলোসিয়ামে এসে হাজির হয়। মান্যতার এসবে তেমন আগ্রহ নেই, তাই সে চুপচাপ ছিল। অনুরাগকে বেশ আগ্রহী দেখাচ্ছিল, অন্যদিকে ম্যানিলার মনে জ্বলছিল আগুন। সে শুধু মান্যতাকে কিভাবে তাদের মাঝ থেকে দূর করা যায় সেটাই ভাবছিল। কলোসিয়াম ঘোরা শেষ করে তারা সবাই গাড়িতে করে রওনা দেয়। মাঝপথে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে নামে তারা। অনুরাগের একটা জরুরি ফোন কল আসলে, সে কথা বলতে একটু বাইরে যায়। এই মুহূর্তে ম্যানিলা মান্যতাকে জিজ্ঞেস করে, বলো কি খাবে? আমি অর্ডার করে দিচ্ছি। যা ইচ্ছা অর্ডার করুন। শুধু দেখবেন তাতে যেত চিংড়ি না থাকে। আসলে আমার চিংড়ি মাছে অ্যালার্জি। এটা খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ম্যানিলা যেন নিজের হাতে অস্ত্র পেয়ে যায়। মনে মনে বলে, তাহলে তো তোমার খারাপ অবস্থা করার ব্যবস্থাই করতে হবে। ম্যানিলা একজন ওয়েটারকে দেখে এমন খাবার অর্ডার দেয় যেটা চিংড়ি দিয়ে বানানো। কিন্তু চিংড়িটা এমনভাবে সুপ্ত অবস্থায় থাকে যে বোঝার উপায় নেই। তন্মধ্যে অনুরাগও চলে আসে। ওয়েটার এসে খাবার দিয়ে যায়। সবাই খাওয়া শুরু করে। মান্যতাও খেতে শুরু করে। ম্যানিলা কাউন্টডাউন শুরু করে দেয়, 1, 2, 3। তার কাউন্টডাউন শেষ হতে না হতেই মান্যতা কাশতে শুরু করে। অতঃপর হাত চুলকাতে শুরু করে দেয়। অনুরাগ মান্যতার দিকে পানি বাড়িয়ে দিয়ে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? এই নাও পানি খাও। মান্যতা পানিটা খেয়ে নেয়, কিন্তু তার অবস্থার উন্নতি হয় না। কাশতে কাশতে তার শ্বাসকষ্ট বন্ধ হওয়ার উপক্রম। অনুরাগ এসব দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে। ম্যানিলাও উদ্বিগ্ন হওয়ার নাটক করে বলে, আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে। তুই ওকে জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। অনুরাগ মান্যতাকে নিয়ে গাড়িতে তোলে। ম্যানিলাও যায় তার সাথে হাসপাতালের ভর্তি করানো হয় মান্যতাকে। ডাক্তার মান্যতাকে চেক করে বলে, ওনার তো ভয়াবহ রকমের অ্যালার্জি হয়েছে। উনি অনেক ঝুঁকির মধ্যে আছেন এখন। অনুরাগ ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। অন্যদিকে খুশির ঝলক দেখা যায় ম্যানিলার মুখে। ম্যানিলা মনে মনে বলতে থাকে, তুমি মরে যাও মান্যতা। মরে গিয়ে আমার আর অনুরাগের মধ্যে থেকে চলে যাও। অনুরাগের পাশে অন্য কাউকে যে আমার সহ্য হয় না। এর আগেও একজনকে সরিয়েছি। এবার না হয়ে তোমাকে সরালাম। চিকিৎসার পর মান্যতা এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। তার গানও ফিরেছে। এই ঘটনার কথা পৌঁছে গেছে অনুরাগ ও ম্যানিলার কাছেও। দুজনেই ছুটে এসেছে। দুজনই ভীষণ উদ্বিগ্ন, তবে তার উদ্বিগ্নতার কারণ ভিন্ন।
অনুরাগ মান্যতার অবস্থা জানতে ছুটে আসছে আর ম্যানিলা নিজের কুকীর্তি ধরা পড়ে যাওয়ার ভয়। ম্যানিলা সেখানে এসে হাতজোড় করে প্রার্থনা করে বলতে লাগল, গড, তুমি দেখো, এই মেয়ে আবার না সব সত্য বলে দেয়। তাহলে তো আমি অনুরাগের চোখে ছোট হয়ে যাব। মান্যতার সাথে কথা বলে অনুরাগ বাইরে এসে ম্যানিলার মুখোমুখি হয়। ম্যানিলা ভীষণ ভয় পেয়ে গেলেও শান্ত থাকে। অনুরাগ ম্যানিলাকে বলে, তোমাকে নাকি মান্যতা বলেছিল যে ওর চিংড়িতে অ্যালার্জি। তারপরেও তুমি চিংড়ি মেশানো খাবার অর্ডার করলে কেন? অনুরাগ, আমি, বিশ্বাস করো আমি এই ব্যাপারে কিছু জানি না। আমি অন্য খাবার অর্ডার করেছিলাম। ওরাই হয়তো ভুল করে দিয়েছে। কাম ডাউন ম্যানিলা। আমি জানি তুমি এমন কিছু করবে না। আমি তোমায় বিশ্বাস করি। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তুমি কেন আমার উডবি ওয়াইফের ক্ষতি চাইবে? ম্যানিলা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলে, আমি জানি তুমি আমায় অন্ধের মতো বিশ্বাস করো অনুরাগ। তাহলে আমায় ভালোবাসা কেন? তুমি আমায় ভালোবাসলে তো আমায় এত নিচে নামতে হতো না। তবে কোনো ব্যাপার না, আমি তোমাকে নিজের করে নেবই। আর সেটা খুব শীঘ্রই। এবার সরাতে পারিনি তো কি হয়েছে, খুব শীঘ্রই আমি ওই মান্যতা নামের গার্বেজকে তোমার জীবন থেকে সরিয়ে দেব। আপনিই ইচ্ছা করে আমায় চিংড়ি খাইয়েছেন, তাই না? কেন করলেন এমন? মান্যতার প্রশ্নের সামনে জুবুথুবু হয়ে যায় ম্যানিলা। কি বলবে কিছু খুঁজে পায় না। সে যে এভাবে ধরা পড়ে যাবে সেটা কখনোই ভাবতে পারেনি। ম্যানিলা আমতা আমতা করে বলে, আমি কিছু করিনি। তুমি বিশ্বাস করো আমায়। চুপ, একদম চুপ। আপনি যে এমন করেছেন তার সব প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ মানে? কিসের প্রমাণ আছে তোমার কাছে? আপনি কি ডিশ অর্ডার করেছিলেন সেটা আমার স্পষ্ট মনে আছে। আর আমি অনলাইনে সার্চ দিয়ে দেখেছি সেই খাবারে চিংড়ি থাকে। এছাড়াও কি আপনার আর কোনো প্রমাণের দরকার আছে? হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবে তোমায় চিংড়ি মেশানো খাবার খাইয়েছিলাম। এবার যা করবে করো যাও। আপনি কেন এমন করলেন? কারণ আমি ভালোবাসি অনুরাগকে। ওর পাশে আমার কাউকে সহ্য হয় না, কাউকে না। তাই বলে আপনি একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। তোমার তাতে কি? আপনার এই সব ব্যাপারে আমি অনুরাগকে জানাবো, তারপর অনুরাগই আপনার শাস্তির ব্যবস্থা করবে। তোমার কি মনে হয় অনুরাগ তোমায় বিশ্বাস করবে? 2 দিনের একটা মেয়ে হয়ে তোমার এত পাওয়ার। অনুরাগ আমার বেস্ট ফ্রেন্ড, ও আমায় অন্ধের মতো বিশ্বাস করে। ও আমাকে অবিশ্বাস করবে না। তোমাকে বিশ্বাস করাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল ম্যানিলা। অনুরাগ, তুমি? হ্যাঁ, আমি। তোমার সব কথা আমি শুনেছি। ছি, ম্যানিলা, ছি। তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতেও আমার লজ্জা লাগছে। ম্যানিলা অনুরাগের কাছে গিয়ে বলতে থাকে, বিশ্বাস করো অনুরাগ, এই সব মিথ্যা। এই মেয়েটা আমার নামে মিথ্যা এলিগেশন দিয়েছে। বিশ্বাস আর তোমাকে? কখনোই না। তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছ। তোমাকে আর কোনোমতেই বিশ্বাস করা যায় না। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। তুমি আমার বন্ধু জন্য তোমাকে এ যাত্রায় ছেড়ে দিলাম। না হলে তোমায় আমি পুলিশের সোপর্দ করতাম। অনুরাগ, চুপ, আর একটা কোথাও না। বেরিয়ে যাও, না হলে তোমায় আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ম্যানিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে থাকে। যাওয়ার আগে মান্যতার দিকে তাকিয়ে মনে মনে থাকে, তোমাকে আমি কিছুতেই অনুরাগের সাথে সুখে থাকতে দেব না মান্যতা। এর শেষ আমি দেখেই ছাড়ব। অনুরাগ যদি আমার না হয় তাহলে আমি ওকে কারো হতে দেবও না, কারোই না। মান্যতা ইদানিং অনুরাগের সাথে বেশ মানিয়ে নিয়েছে। অনুরাগের তার প্রতি কেয়ার, ভালোবাসা, এসব দেখে সে ভিনচেনজোকে ভুলে অনুরাগকে ভালোবাসতে শুরু করেছে। মান্যতার এই পরিবর্তন অনেকটা সুপ্তভাবেই সম্পন্ন হয়েছে। এর মধ্যে আরেকটা সুখবর হলো আগামী মাসেই তাদের শুভ পরিণয়, অর্থাৎ তাদের বিয়ে। মান্যতার দিনগুলো চলে যাচ্ছে ভীষণ আনন্দ ও উদ্দীপনায়। আজ অনুরাগ তাকে বলেছে সে মান্যতাকে নিয়ে ঘুরতে যেতে চায়। মান্যতাকে নাকি কি সারপ্রাইজ দেব। মান্যতাও অনুরাগের সাথে যেতে রাজি হয়েছে।
মান্যতাকে নিয়ে আজ ভেনিস শহরে এলো অনুরাগ। ভেনিস শহরের সৌন্দর্য মান্যতাকে মুগ্ধ করল ভীষণভাবে। মান্যতা হারিয়ে গেল ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই। এর মধ্যে গোধূলি এসে কড়া নাড়ছিল প্রকৃতির বুকে। অনুরাগ হঠাৎ করে মান্যতার সামনে এসে দাঁড়িয়ে বলে, আজ কেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি জানো? না, কেন? কারণ আজ আমার জীবনে একটি বিশেষ দিন। আজকের দিনেই আমি তোমাকে প্রথম দেখেছি। কি আমাদের দেখা গোধূলি লগ্নে হয়েছিল? হুম, এরকমই এক গোধূলি লগ্নে। আমার তো সেটা মনে নেই। তোমার মনে নাই থাকার কথা। আসলে এটা 2 বছর আগের কথা। কিন্তু আপনার সাথে তো আমার 5 মাস আগে প্রথম দেখা হয়। উহুম, তুমি ভুল জানো সেটা। আমি তোমায় প্রথম দেখি আজ থেকে 2 বছর আগে। সেবার কিছু জরুরি কাজে বাংলাদেশ গিয়েছিলাম আমি। সেদিন গোধূলি লগ্নে তুমি স্কুল থেকে কাঁধে ব্যাগ নিয়ে ফিরছিলে। ষড়শী এক রূপসী তরুণী, যার রূপ লাবণ্য আমার মনে অদ্ভুত ঢেউ তুলেছিল। তারপর না ঠিকমতো খেতে পেরেছি আর না ঘুমাতে। সর্বক্ষণ শুধু তোমার কথা মনে পড়ত। আমি তোমায় অনেক খুঁজেছি, কিন্তু কে জানত যে তুমি আমার নিজেরই খালাতো বোন। ভাগ্যিস আম্মু আমায় তোমার ছবি দেখিয়েছিল। না হলে তো আমি তোমায় আজও খুঁজে পেতাম না। তার মানে? হুম, আমি তোমায় ভালোবাসি। আরও অনেক আগে থেকে। মান্যতার মুখে লাল আভায় ছেয়ে যায়। হঠাৎ তার মনে হয় এবার তার সত্যি বলা উচিত। তাই সে অনুরাগকে বলে, আমারও আপনাকে একটা সত্য বলার ছিল। জানি তুমি কি বলবে, ভিনচেনজোর কথা, তাই তো? আপনি জানেন এটা? অনেক আগে থেকেই জানি। তোমার জ্ঞাতার্থে এটাও জানিয়ে রাখি, আমিই ভিনচেনজো। কি? হতবাক হয়ে বলে মান্যতা। কেন বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, আমি প্রমাণ দিচ্ছি। বলেই একটি ভিডিও রেকর্ড চালু করে, যেখানে অনুরাগ গান গাইছে। এসব দেখে তো মান্যতা বিশ্বাসই করতে পারছে না। তার মানে অনুরাগই তার প্রিয় ভিনচেনজো, যাকে সে এতদিন গোপনে ভালোবেসে গেছে। মান্যতা আবেগাপ্লুত হয়ে অনুরাগকে জড়িয়ে ধরে। অনুরাগ আর নিজেকে সামলে রাখতে পারছিল না। তাই সে মান্যতার অধরে অধর মিলিয়ে দেয়, অতঃপর তাকে কোলে তুলে নেয়। ভেনিসের একটি স্থানীয় মসজিদে গিয়ে অনুরাগ ও মান্যতা বিয়ে করে নেয়। মান্যতাকে নিয়ে এরপর অনুরাগ পৌঁছে যায় ভেনিসের একটি হোস্টেলে। সেখানেই তারা সেদিন রাত্রি অতিবাহিত করে। রচিত করে ভালোবাসার এক অমর কাব্য। আজ অবশেষে সেই শুভ দিন চলেই এলো। আজ অনুরাগ ও মান্যতার 4 হাত এক হওয়ার দিন। আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে। সকাল থেকেই অনুরাগের বাড়ির লোকজন, তাই সবাই নিজেদের কাজে ব্যস্ত। মান্যতার মা বাবাও এসে পড়েছে। মান্যতা অনুরাগের রুমে গিয়ে তাকে আলিঙ্গন করে। অনুরাগ মান্যতাকে বলে, তোমাকে এত মনমরা লাগছে কেন সুইটহার্ট? কেন জানি আমার মনে হচ্ছে আজ খুব খারাপ কিছু হতে চলেছে। কিছু হবে না সুইটহার্ট, তুমি চিন্তা করো না। মান্যতার মন কেন জানি মানছিল না, তার বারবার মনে হচ্ছিল কিছু তো খাবার একটা হবেই। এরই মধ্যে বিয়ের আগে সে চলে যায় পার্লারে সাজগোজ করতে। পার্লার থেকে তৈরি হয়ে মান্যতা চলে যায় একটি স্থানীয় হসপিটালে। অনেক দিন থেকেই তার মন খুঁত খুঁত করছিল। তাই সে আজ সত্যটা নিশ্চিত করতেই এখানে এসেছে। মান্যতা চেক আপের পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে যেটা ভেবেছিল সেটাই হয়েছে, রিপোর্ট পজিটিভ এসেছে। মান্যতা ফোন লাগায় অনুরাগকে। অনুরাগ ফোন রিসিভ করা মাত্রই সে বলে, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ, বলো। এসে জানাচ্ছি, বলেই ফোন রেখে দেয় মান্যতা। এরই মধ্যে সে লক্ষ্য করে গাড়িটা অন্য দিকে নিয়ে যাচ্ছে। মান্যতা ড্রাইভারকে বলতে থাকে, আপনি আমায় এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাস্তা তো ওইদিকে। এদিকে শর্টকাট। ওহ। মান্যতা আর কথা বাড়ায় না। গাড়িটা তাকে নিয়ে একটি নির্জন স্থানে পৌঁছে যায়। সেখানেই গাড়িটি থামে। মান্যতা বলে, এটা আপনি আমায় কই নিয়ে এলেন? ড্রাইভার নিরুত্তর। এর মধ্যে ম্যানিলা এসে গাড়ির কাছে দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে মান্যতা ঘাবড়ে গিয়ে বলে, আপনি? হ্যাঁ, আমি। কিছু হিসাব বাকি ছিল যে সেটাই পূরণ করতে এলাম। মান্যতা কি করবে বুঝতে পারে না।
এর মধ্যে তার ফোন বেজে উঠলে মান্যতা সেটা রিসিভ করে নেয়। কিন্তু ম্যানিলা ফোন কেড়ে নিয়ে অনুরাগকে বলে, তোমার মান্যতা এখন আমার কবজায়। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, পারলে চলে আসো। এসে বাঁচিয়ে নেও তোমার মান্যতাকে। বলেই অট্টহাসিতে মেতে ওঠে। মান্যতাকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামায় ম্যানিলা। তার সাথে 4-5 জন গুন্ডাল ছিল। ম্যানিলা মান্যতার চুলের মুঠি ধরে তাকে চড় থাপ্পড় মারতে থাকে। মান্যতাকে কষ্ট দেওয়ার জন্য একটি ব্লেড দিয়ে মান্যতার মুখে চোখে ইচ্ছা মতো আঁচড় দিতে থাকে। মান্যতার আর্তনাদে সব কেঁপে ওঠে। ম্যানিলা যেন সাইকো হয়ে উঠেছে আজ। এতেও সে শান্তি পায় না। একটা কলম হাতে নিয়ে মান্যতার ডান চোখে আঘাত করে চোখ আউলে দেয়। তারপর মান্যতার পায়ে ভারী কিছু একটা দিয়ে আঘাত করে। মান্যতা কাতরাতে থাকে। মান্যতা অনুনয় বিনয় করে বলল, প্লিজ আমায় মেরো না। আমি অনুরাগের সন্তানের মা হতে চলেছি। আমার বাচ্চার জন্য হলেও আমাকে বাঁচতে দাও। এই কথা ম্যানিলাকে আরও ক্ষিপ্ত করে তোলে। ম্যানিলা হাতে একটি রড তুলে নিয়ে মান্যতার পেটে ঢুকিয়ে দেয়। মান্যতার মুখ দিয়ে এক দলা রক্ত বের হয়ে যায়। ম্যানিলা এতেও ক্ষান্ত হয় না। এক এক করে 10 বার মান্যতার পেটে রড ঢুকিয়ে দেয়। মান্যতা ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে, আর তার প্রাণ পাখি উড়াল দিয়েছে। তাও ম্যানিলা থামছে না। অনেকক্ষণ পর গিয়ে ম্যানিলা থামল। ততক্ষণে অনুরাগ ও পুলিশকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে। সকলে এই ভয়াবহ হত্যাযজ্ঞ দেখে থমকে গেছে। অনুরাগ মান্যতার কাছে যেতে নিলে পুলিশ তাকে বাধা দেয়। অনুরাগ আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে থাকে। চিৎকার করে ম্যানিলার উদ্দেশ্যে বলল, এটা কি করলে তুমি? কেন এমনটা করলে? তোমায় ক্ষমা করে দেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যার জন্য আমার মান্যতা। আমি তোমাকে এর চেয়েও বেশি শাস্তি দেবই। তোমায় শাস্তি দিতেই হবে। আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি তো এটাতেই খুশি যে মান্যতা তোমার হয়নি। কথাটা বলেই একটা বন্দুক বের করে নিজের কপালে গুলি চালিয়ে দেয়। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। অনুরাগ মান্যতার নিথর দেহ দিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। পুলিশ তাকে তার মান্যতার কাছে যেতে বাধা দিচ্ছে, কিন্তু অনুরাগ জানে সে ডাকলে তার মান্যতা আর সাড়া দেবে না। পুলিশ অনুরাগকে মান্যতার পাশেই যেতে দিল না। মান্যতার দেহটা নিয়ে চলে গেল তারা। অনুরাগ সেখানেই পড়ে রইল। হঠাৎ করে তার সামনে একটি কাগজ উড়ে এলো। মান্যতা কাগজটা কুড়িয়ে দেখে এটা প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট। রিপোর্ট পজিটিভ ছিল। তাহলে কিন্তু মান্যতা তাকে এটাই জানাতে চেয়েছিল। অনুরাগ আরও বেশি কষ্ট পেতে লাগলো। তার মান্যতা, তার অনাগত সন্তান দুজনকেই সে হারিয়ে ফেলল নিজের একটা ভুলের জন্য। ম্যানিলাকে ক্ষমা না করে দিলে হয়তো তাকে আজকের এই দিন দেখতে হতো না। শেষ কথা, ক্ষমা একটি মহৎ গুণ হতে পারে, কিন্তু সবাইকে ক্ষমা করতে নেই। কিছু কিছু মানুষকে ক্ষমা করে দিলে পরবর্তীতে তারা আপনার জীবনে এমন অপূরণীয় ক্ষতি নিয়ে আসবে যা কখনোই পূরণ হবার নয়। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।